দর্শক আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের সাপ্তাহিক আয়োজন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি গোলাম কাদির রবু। মূলত অর্থনীতি এবং ব্যবসা বাণিজ্যের নানা দিক নিয়ে আমরা এই অনুষ্ঠানে আলোচনা করে থাকি। আজ আমরা আলোচনা করব বাংলাদেশে যে 4 দিনের বিনিয়োগ সম্মেলন অনুষ্ঠিত হলো, সেই বিনিয়োগ সম্মেলন থেকে এখানে যারা বিদেশি বিনিয়োগকারী এসেছিলেন তারা আসলে কি পেলেন বা বাংলাদেশকে তারা কিভাবে জানলেন এবং সেই বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশকে কিভাবে দেখছেন বা বাংলাদেশ কি পেল, এসব নানা বিষয় নিয়ে থাকবে আমাদের এই আলোচনা। তো এই আলোচনায় আমরা অতিথি হিসেবে পেয়েছি একজন বিনিয়োগকারী যিনি মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি জনাব বাদলুর রহমান খান। তিনি আইএইচএম কলেজের একজন মালয়েশিয়ার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। আমরা তার সঙ্গে কথা বলবো। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আলোচনায়। আপনাকেও স্বাগতম এবং এটিএন বাংলার দর্শকদেরকেও আমার পক্ষ থেকে ধন্যবাদ, শুভেচ্ছা। আমি আলোচনার শুরুতে যে বিষয়টি বলছিলাম যে আজকে আমরা আলোচনার বিষয়টি নিয়েছি যে বাংলাদেশে যে বিনিয়োগ সম্মেলন অনুষ্ঠিত হলো। তো আপনি তো এই বিনিয়োগ সম্মেলনে এসেছেন, তো এই বিনিয়োগ সম্মেলন আপনি কেমন দেখলেন এবং এই বিনিয়োগ সম্মেলন থেকে আপনারা যারা বিনিয়োগকারী এসেছেন তারা আসলে কি পেলেন বা কি দেখলেন বা আপনারা কি ভাবছেন? ধন্যবাদ আপনাকে। 34 বছর আমরা বিদেশে আছি, আমি মালয়েশিয়াতে। তো আমার এই দীর্ঘ প্রবাস জীবনের একটা বড় স্বপ্নই হচ্ছে যে বাংলাদেশকে কখন আমরা উন্নতি এবং উন্নয়নের শিখরে দেখব, একটা শ্রেষ্ঠ জাতি হিসেবে আমরা পৃথিবীতে নিজেদেরকে প্রতিষ্ঠা করব। তা আমরা যখনই বিদেশে গিয়ে থেকেছি, ব্যবসা বাণিজ্য করেছি, সবসময় প্রতিনিয়তই বাংলাদেশ নিয়ে ভেবেছি এবং বাংলাদেশে এসে নিজেরাও কিছু একটা করার কথা চিন্তা ভাবনা করছি। তো সেই পরিবেশটা বিভিন্ন সময়ে বাধাগ্রস্ত হয়েছে বিভিন্ন কারণে। তো সেই কারণগুলো হচ্ছে অনেকটাই রাজনৈতিক এবং অন্যান্য কারণ। তার মধ্যে এইবার যেটা শুরু হলো এটা বা যেটা আমরা দেখলাম, তা আমি খুবই আশাপ্রদ এবং খুবই চমৎকার একটা অনুষ্ঠান তারা শুরু করেছেন। এই শুরুটা করেছেন, আপনারা জানেন যে বাংলাদেশের একজন বিখ্যাত ব্যক্তি যারা এখন সরকার প্রধান, আমাদের প্রধান উপদেষ্টা, উনি তো বিশ্বব্যাপী বরেণ্য ব্যক্তিত্ব, নোবেল লরেট। তো উনি এটা শুরু করেছেন। বাংলাদেশে হয়তো অনেকের কাছে এটা নতুন কিছু মনে হবে, বাট আমরা যারা বাইরে থাকি আমাদের কাছে এটা নতুন কিছু বিষয় না। এটা একেবারে বিজনেস এনভায়রনমেন্ট তৈরি করার জন্য, অর্থাৎ বাংলাদেশে বিনিয়োগের জন্য পৃথিবীতে বিভিন্ন দেশে যেটা করা হয় বা যেটা তারা করে থাকেন, যেটা বাংলাদেশে আগে কেউ করেননি, সেটাই করেছেন এবার বিডার মাধ্যমে। আমি ওখানে আশিক এবং বেজা, হ্যাঁ, আশিক চৌধুরী নামে এক ভদ্রলোকের একটা খুবই প্রাণবন্ত উপস্থাপনা এবং তার যে প্রেজেন্টেশন আমার খুব ভালো লেগেছে। এবং সেখানে আমরা বিভিন্ন দেশ থেকে, চায়না, অস্ট্রেলিয়া, তারপরে কোরিয়া, জাপান, নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড, বিভিন্ন দেশ থেকে 40টিরও বেশি দেশ থেকে প্রায় 500 বিনিয়োগকারী এসেছেন বা আরও বেশি হবে। আমি কয়েকদিন 3 দিনের প্রোগ্রামে আরও বেশি হবে। এবং তারা বিভিন্ন ধরনের আমাদের যে ইপিজেড আছেন সেগুলো ভ্রমণ করেছেন বা আমাদের যে ইনফ্রাস্ট্রাকচারের কথা প্রেজেন্টেশন দেওয়া হয়েছে, আমাদের দেশের মানে ইনভেস্টমেন্ট করলে কী কী ধরনের সুযোগ সুবিধা তারা পেতে পারেন এগুলো দেওয়া হয়েছে। এটাই নিয়ম। কিন্তু যারা ইনভেস্টমেন্ট করবেন তারা কিন্তু ইনভেস্টমেন্ট করার আগে, যেটা আজকে দেখা গেল, এটাকে প্রিলিমিনারি প্রেজেন্টেশন বলা হয়, যেটা আমরা বিজনেসের ভাষায় বলি ডিউ ডিলিজেন্স। একটা কান্ট্রি হিসেবে এটাকে ডিউ ডিলিজেন্স করে তারা অনেকগুলো বিষয় তারা দেখবে। প্রথম যেটা দেখবে যে দেশের পলিটিক্যাল সিচুয়েশন কী অবস্থা, এদেশে ইনফ্রাস্ট্রাকচার, রাস্তাঘাটের কী অবস্থা, কমিউনিকেশন সিস্টেমের মধ্যে আপনার ইন্টারনেট বা আরও যেগুলো আছে সেগুলো কী অবস্থা, সিকিউরিটি, তাদের রাজনৈতিক স্টেবিলিটি, রাজনৈতিক স্টেবিলিটি তো প্রথম তারা দেখবেই। এবং তারা যে সেক্টরে ইনভেস্ট করবে সেই সেক্টরে কাজ করার মতো প্রয়োজনীয় ওয়ার্কফোর্স আমরা তৈরি করতে পেরেছি কিনা সেগুলো তারা হিসাব করবেন। এন্ড অফ দ্য ডে প্রত্যেকটা ব্যবসায়ীর কিন্তু হিসাব থাকবে যে তারা কত টাকা ইনভেস্টমেন্ট করলো এবং কত টাকা তারা রিটার্ন পেলো, তাদেরকে কি ফ্যাসিলিটি রাষ্ট্র দিতে পারবে। তা আমরা এই ইনিশিয়েটিভ যেটা নেওয়া হয়েছে এটাকে আমরা পজিটিভলি দেখছি এবং আমি খুবই আশাবাদী মানুষ। আমি সবসময় স্বপ্ন দেখতে পছন্দ করি এবং আমি মনে করি যে এটা থেকে আমরা ভবিষ্যতে অনেক ভালো কিছু পাবো যদি বাংলাদেশে রাজনৈতিক স্ট্যাবিলিটি ফিরে আসে এবং রাষ্ট্র হিসেবে আমরা যদি সব মানুষ এবং রাষ্ট্রের যে সমস্ত যে অর্গানাইজেশনগুলো আছে তারা যদি প্রিপেয়ার্ড হয় যে আমরা বিদেশি ইনভেস্টরদেরকে ইনভাইট করব এবং তাদেরকে প্রয়োজনীয় সুযোগ সুবিধা দেব, তাহলে এটা খুবই ভালো এবং আমি এটাকে পজিটিভলি দেখছি। তো আমরা এই সম্মেলন নিয়ে আমাদের একটি রিপোর্ট প্রচারিত হচ্ছে এটিএন নিউজে, আমরা একটু সেই রিপোর্টে একটু দেখব যে আসলে এই 4 দিনের সম্মেলন থেকে বাংলাদেশ কি পেল কিংবা বিদেশি বিনিয়োগকারীরাই বা এই সম্মেলনকে কিভাবে দেখছে। তো আমরা একটু রিপোর্টটা একটু দেখে আসি। জি। So
Good morning, everyone. Let's compete with Lutfi Bhai one more time. Good morning, everyone. প্রাণবন্ত এক উপস্থাপনা। If you really think about investing in Bangladesh, think about investing in Bangladesh because of the transformational journey you're going to be part of. বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর এমন উপস্থাপনা দেখে বিদেশি বিনিয়োগকারীরা তো বটেই, চমকে গেছে গোটা দেশের মানুষও। তুলে ধরলেন নতুন বাংলাদেশ কেন বিনিয়োগকারীদের জন্য সেরা গন্তব্য। Sorry, my words. I cannot bring my word. আগের সরকার যেখানে বিশ্বকে শুনিয়েছেন উন্নয়নের গাল গল্প, সেখানে প্রধান উপদেষ্টা ডক্টর মুহম্মদ ইউনূস শোনালেন বাস্তব বাংলাদেশের নতুন ভিন্ন এক বয়ান। 4 কোটি মানুষ দৈনিক আয় করেন 100 টাকারও কম। তাই আহ্বান জানালেন এসব মানুষের ভাগ্য পরিবর্তনের। নতুন বাংলাদেশ, নতুন গন্তব্য। So if you want to make a business with a purpose, along with the business that we do, Bangladesh is the place. নতুন বাংলাদেশের এসব গল্প শুনে বিদেশি বিনিয়োগকারীরাও আপ্লুত। নামিদামি বিনিয়োগকারী প্রতিষ্ঠান চীনের হান্ডা, স্পেনের ইন্ডিটেক্স, জার্মানির হোলসিম, দুবাইয়ের ডিপি ওয়ার্ল্ড ঘোষণা দিয়েছেন ব্যবসা বাড়ানোর। নিউ ডেভেলপমেন্ট ব্যাংক দেবে $1 বিলিয়ন তহবিল। দেশি প্রতিষ্ঠান সপাপ পেয়েছে $110 মিলিয়ন সৌদি বিনিয়োগ। স্বাস্থ্য খাতেও হয়েছে 4টি সমঝোতা স্মারক স্বাক্ষর। তা আমাদের প্রথম উদ্দেশ্যটা হচ্ছে যে বাংলাদেশে ওনাদেরকে এনে ট্রু বাংলাদেশের পিকচারটা ওনাদেরকে দেওয়া। বিনিয়োগ কিন্তু ওভারনাইট আসে না। বিনিয়োগ আসার জন্য আপনাকে একটা পাইপলাইন তৈরি করতে হবে, সেই পাইপলাইনটাকে নার্চার করতে হবে, নার্চার করতে করতে একসময় ইনভেস্টমেন্টটা হবে। দেশে আগেও বিনিয়োগ সম্মেলন হয়েছে, কিন্তু এবারই প্রথম সরাসরি অর্থনৈতিক অঞ্চল ঘুরে দেখল বিদেশি বিনিয়োগকারীরা। সবকিছু দেখে খুশি তারাও। We plan to invest further as the country grows, and we will be there to support the economy. বিনিয়োগ সম্মেলনের এক নতুন মাত্রা রাজনৈতিক দলগুলোর সাথে বিনিয়োগকারীদের বৈঠক। তারা বিনিয়োগকারীদের আশ্বস্ত করেছেন সরকার পরিবর্তন হলেও নীতির পরিবর্তন হবে না। রাজনৈতিক মত পার্থক্য থাকলেও বিদেশি বিনিয়োগ নিয়ে মতানৈক্য নেই। তবে আমলাতান্ত্রিক জটিলতা নিরসনের পাশাপাশি দীর্ঘমেয়াদে বিনিয়োগে রাজনৈতিক স্থিতিশীলতা গুরুত্বপূর্ণ বলেও মত দিয়েছেন বিদেশি বিনিয়োগকারীরা। কোরিয়ান কোম্পানি ইয়ং ওয়ান গ্রুপের প্রতিষ্ঠাতা কিহাক সান, যিনি তৈরি পোশাকে বাংলাদেশের প্রথম বিদেশি বিনিয়োগকারী, বাংলাদেশেই কাটিয়েছেন তার জীবনের 45 বছর। কর্মসংস্থান করেছেন 70,000। এবার সম্মেলনে তাকে দেয়া হলো বিশেষ সম্মানসূচক নাগরিকত্ব। বিদেশি বিনিয়োগকারীরাও দেখল তাদের জন্য বাংলাদেশের শ্রদ্ধা, সম্মান আর কৃতজ্ঞতা জানানোর এক নতুন সংস্কৃতি। গোলাম কাদের প্রভু, এটিএন নিউজ, ঢাকা। যে আমরা রিপোর্টটি দেখলাম, তো এবারের বিনিয়োগ সম্মেলনের যে সবচেয়ে যেটি উজ্জ্বলতম দিক সেটি হচ্ছে যে বিদেশি বিনিয়োগকারীরা এবার সরাসরি বাংলাদেশের কয়েকটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনের সুযোগ পেয়েছেন, যেটি আসলে আগে কখনো হয়নি। আরেকটি বিষয়, রাজনৈতিক দলগুলোও কিন্তু বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে কথা বলেছেন এবং আশ্বস্ত করেছেন যে সরকার পরিবর্তন হলেও তাদের বিদেশি বিনিয়োগের নিরাপত্তা থাকবে এবং নীতির কোনো পরিবর্তন হবে না। তো এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? এটা আমি পজিটিভলি দেখছি। এটাই তো হওয়ার কথা। একটা ইনফ্রাস্ট্রাকচার একটা শুরু হলো, যেটা সবার জন্য করা হয়। বিনিয়োগের জন্য যারা বিনিয়োগ করতে আসবে তারা তো একদিন বা 1 বছরের জন্য বিনিয়োগ করবে না। তো এটা তো একটা 5 বছর, 10 বছর, 15 বছর, বা এরপরে টেকনোলজি ট্রান্সফার হবে। এই যে দীর্ঘ সময় তারা এখানে ইনভেস্টমেন্ট করবে, সেটা তো একটা সিকিউরিটি থাকতে হবে। আজকে বাংলাদেশে কি হয়, সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে যে পরিবর্তনটা আসে, এতে করে বিনিয়োগকারী কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। এটা কিন্তু রেড জোন হিসেবে তারা ওই দেশটাকে আইডেন্টিফাই করে রাখে। সুতরাং এটা তো আমাদেরকে গ্যারান্টি দিতে হবে। সেই গ্যারান্টি কিন্তু রাজনৈতিক দলগুলোকেই করতে হবে, কারণ আলটিমেটলি দেশ তো চালাবে রাজনৈতিক দল। সেই কারণেই বললাম যে পলিটিক্যাল স্ট্যাবিলিটির সাথে সাথে রাজনীতিবিদদের এই কমিটমেন্টটা থাকতে হবে, যে যারা ইনভেস্টমেন্ট নিয়ে আসবে আজকে তারা এসে দেখে গেল, এরপরে কিন্তু তাদের ইন্টারনাল কিছু চিন্তা ভাবনার ব্যাপার আছে। তারা দেখবে, ফিজিবিলিটি স্টাডি করবে, যে ইনভেস্টমেন্টটা এখানে করবে সেই ইনভেস্টমেন্টের রিটার্নটা তারা পাবে কিনা, তারপরে এখানকার ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলো কিভাবে কাজ করছে, তারপরে এখানকার যে ওয়ার্কফোর্স তারা কোয়ালিফাইড কিনা, তারপরে এটা তারা টাকাগুলো আবার যে ইনভেস্ট করছে এর জন্য কোনো ট্যাক্স হলিডে বা এগুলো আবার তারা তাদের সে ফেরত দিতে পারবে কিনা, এবং তাদের যে সিকিউরিটি বা তাদের যে বাসস্থান, তাদের যে থাকা, আপনি জানেন যে তারা তো সবাই মুসলমান না। তারা যদি
খ্রিস্টান হয় বা অন্য ধর্মাবলম্বী হয়, তাদের তাদের কিছু জন্য কি facility? ব্যক্তিগত জীবনে তাদের কিছু, তারা তো আমেরিকার মতো বা ওয়েস্টার্ন কান্ট্রিতে যেভাবে তাদের জীবনযাপন করে সেই ফ্যাসিলিটিস তো আমরা পুরোপুরি না দিতে পারলেও তার কাছাকাছি কিছু তো দিতে হবে। তো এই সব কিছু মিলিয়েই হচ্ছে একটা প্রোগ্রাম। সেই প্রোগ্রামের বিগিনিং হচ্ছে এই সামিট। আমি এটাই বলছি যে আমরা যখন আমার দেশকে ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি হিসেবে তাদেরকে উপস্থাপন করব, সেটাই হচ্ছে প্রথম স্টেপ। এবং আমি আশা করব যে এই প্রথম স্টেপের পরে রাজনৈতিক দলগুলো যে কমিটমেন্টটা দিয়েছে সেই কমিটমেন্টটা যদি ফুলফিল হয়, তাহলে অবশ্যই বিদেশি বিনিয়োগকারীরা আসবেন এবং তাদের প্রয়োজনীয় একটা ইনভেস্টমেন্টের প্রয়োজনীয় যা যা দেওয়া দরকার সেগুলো দিতে হবে। জি, আমি আপনাকে আরেকটা প্রশ্ন করি, সেটি হচ্ছে যে আপনি তো মালয়েশিয়া একটা নামকরা কলেজ আপনি প্রতিষ্ঠা করেছেন এবং সেটা পরিচালনা করছেন, IHM কলেজ। সেখানে নানা বিষয়ে পড়াশোনা করা হয় এবং সেখানে প্রায় 50%-রও বেশি ছেলে মেয়ে পড়াশোনা করছে মালয়েশিয়ার, এবং বাংলাদেশি তো আছেই। তো মানে আপনি বাংলাদেশে এই শিক্ষা ক্ষেত্রে কিংবা নতুন কোনো সেক্টরে বিনিয়োগ করার ক্ষেত্রে আপনি এখানে এসে উৎসাহ পেলেন কিনা, বা আপনি কি ভাবছেন? সেই উদ্দেশ্য নিয়েই কিন্তু আমার এটা করা। আসলে আমি তো বাংলাদেশে, যেহেতু আপনি জানেন যে আমি রাজনীতির সাথে জড়িত, আমি বিএনপি করি। আর বিএনপি করার কারণে বাংলাদেশে এসে আমরা এই শিক্ষা প্রতিষ্ঠান করব বা স্কুল কলেজ করব, এটা করার সুযোগ আমরা পাইনি, কারণ বিগত সরকারের সময়। হ্যাঁ, ফ্যাসিস্ট হাসিনা আমাদেরকে এটা করতে দেয়নি। জি, তো এখন যেহেতু এখন তো আপনাদের জন্য অনুকূল পরিবেশ সবার জন্য, এখন সবার জন্য, শুধু ফ্যাসিস্ট এবং ফ্যাসিস্টের দোসর ছাড়া বাকি সবার জন্য একটা উন্মুক্ত পরিবেশ, সিকিউর পরিবেশ, স্বাধীনে যে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি, এটাও একটা পরিবেশ। আমি অবশ্যই আমার যে অর্জিত জ্ঞান, যে অভিজ্ঞতা এবং আমার যে স্বপ্ন, সেটা হচ্ছে যে বাংলাদেশে এসে শিক্ষা প্রতিষ্ঠান করা। আমি আমার কলেজ এবং আমার কলেজের ব্রাঞ্চ বা অন্যান্য সেক্টরে, শিক্ষা সেক্টরে আমি মানে শিক্ষা ক্ষেত্রে আপনি বিনিয়োগ করার কথা আমার ভাবছেন? আমার খুব ইচ্ছা আছে বাংলাদেশে। এটাই আমার মানে দেশকে, মানে আমি এই দেশে ইঞ্জিনিয়ারিং পাস করছি, আপনি জানেন যে রাষ্ট্র আমাকে ইঞ্জিনিয়ার বানিয়েছে, আমি বিদেশে চলে গেলাম। আমি শুধু রেমিটেন্স পাঠিয়ে আমার দায়িত্ব শেষ করতে চাই না। আমি চাই যে আমি এসে বাংলাদেশেও যেন আমি একটা কন্ট্রিবিউট করতে পারি, যেখান থেকে বাংলাদেশ আমার দ্বারা উপকৃত হবে। জি, আরেকটি বিষয় একটু জানি, সেটি হচ্ছে যে আপনি তো মালয়েশিয়ায় বিনিয়োগ করেছেন বাংলাদেশি হিসেবে, আবার বাংলাদেশেও এখন বিনিয়োগ করার কথা ভাবছেন। তো আপনার কাছে আমার প্রশ্ন সেটি হচ্ছে যে একজন বিনিয়োগকারী হিসেবে আপনি বাংলাদেশে বিনিয়োগ করার ক্ষেত্রে কোন কোন বাধাগুলো দেখেন এবং সেই বাধাগুলো কিভাবে দূর হতে পারে? একটা তো কমন বাধা সবাই জানে, আপনারা বলেন, আমরাও বলি, সেটা হচ্ছে আমাদের ব্যুরোক্রেটিক সিস্টেম। জি, যেমন আপনি যদি মালয়েশিয়ায় গিয়ে একটা কোম্পানি করতে চান, জি, আপনি কোম্পানির সেক্রেটারির কাছে যাবেন, ওখানে বসেই অনলাইন নেম সার্চ করবে এবং উইদিন 3 days আপনার কোম্পানি কমপ্লিট। জি। তো সেই কাজটা বাংলাদেশে করতে গেলে আপনাকে 1 মাস 1.5 মাস, কোনো ক্ষেত্রে হয় না। আচ্ছা, মানে মালয়েশিয়ায় যেটা 3 দিনে হচ্ছে বাংলাদেশে সেটা 1 মাসে মাসের হয় পর না। মাস। হ্যাঁ, তারপরে আপনার সেটা করতে গিয়েও আপনার নানামুখী বিড়ম্বনার শিকার হবেন আপনি। যেমন আমরা একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি যেটা বিদেশে করে, আমাদের মালয়েশিয়াতেও আছে, সেই কোম্পানির আন্ডারে আপনি একই সময়ে 3টি বিজনেস এক্সারসাইজ করতে পারবেন এবং আপনি ওর ভিতরে যা কিছু মেমোরেন্ডাম আর্টিকেলে আপনি যত কিছু লিখে রাখবেন সবগুলো বিজনেসে আপনি করতে পারবেন। কিছু কিছু জায়গায় শুধু স্পেশাল লাইসেন্স দরকার পড়ে। জি, সেই ক্ষেত্রে বাংলাদেশে আপনি যেটাই করতে চাবেন, একটা নামকাস্ত ট্রেড লাইসেন্স হয়, কিন্তু তারপরে প্রত্যেকটা জায়গায় আপনি বিড়ম্বনার শিকার হবেন সেই লাইসেন্সগুলো করতে গিয়ে, ব্যুরোক্রেটিক যে, এটা একটা। 2 যেটা প্রবলেম বাংলাদেশে হচ্ছে সেটা হচ্ছে যে ফাইন্যান্সিয়াল সেক্টরে অনেক। না, আমি একটু লাইসেন্স প্রসঙ্গে বলি। এবার কিন্তু বিডার যে নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, উনি কিন্তু বলেছেন যে বাংলাদেশে যে প্রত্যেক বছর লাইসেন্স রিনিউ করতে হয় এবং যে ঝামেলা, সেটা কিন্তু তারা রাখবে না। তাদের কথা হচ্ছে একবার লাইসেন্স নিয়ে সেটা হয়তো 3 বছর বা 5 বছর পরে রিনিউ করতে হবে। তো ঝামেলা কিন্তু অনেকখানি কমানোর বা এগুলো তুলে দেওয়ার কিন্তু সরকার কিন্তু আশ্বাস দিয়েছেন। আমি একবারেই বলি, আমি প্রত্যেকটি কথাই শুনেছি জি। চমকপ্রদ, জি, এবং প্রত্যেকটা কথাই ব্যবসার জন্য, ব্যবসার ফ্রেন্ডলির জন্য এগুলোই দরকার। ওনারা যেটা বলেছেন সেটা যদি সত্যিকার অর্থে এস্টাবলিশ করা যায় তাহলে বিজনেস ফ্রেন্ডলি, এটাই দরকার। জি। সেখানে ওনারা সব কিছুই মেনশন করেছেন, আর যারা কথা বলেছেন তারা সবাই কর্পোরেট লেভেলের লোকজন। জি। আবার ডক্টর ইউনূস সাহেব, উনি তো আপনি জানেন যে উনি বিশ্বব্যাপী খুবই সমাদৃত এবং উনি খুব মানে মন থেকেই সব কিছু করবেন বলে আমরা আশা করছি। এবং ওনার সাথে ডক্টর আশিক সাহেবের বক্তব্য আমি শুনলাম, এক্সেলেন্ট প্রেজেন্টেশন, এবং সবই উনি মেনশন করেছেন। এবং এগুলো যদি সত্যিকার অর্থে করা যায়, বিজনেস ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্ট তৈরি হবে, ইনভেস্টররা আসবে, বিশেষ করে প্রবাসীরা। আপনি জানেন যে আমাদের অনেক প্রবাসীরা বিশ্বব্যাপী তারা ব্যবসা করে করে অনেক ভালো অবস্থায় আছেন, তারাও সবাই চলে আসবেন বাংলাদেশে, নিজের দেশ, নিজের মাটি।
প্রবাসী যারা বাংলাদেশি ব্যবসায়ী আপনারা যারা আছেন তারা আসলে কি চান আমরা তো বিনিয়োগের ক্ষেত্রে? প্রথম যেটা চাই সেটা হচ্ছে ব্যুরোক্রেটিক সিস্টেমটাকে Change করা। আপনি এটাও আপনারা শুনেছেন যে প্রবাসীরা এসে কোথাও বাড়ি কিনেছেন, জমি কিনেছেন, সেটুকু ব্যাহাত হয়ে গেছেন, কেউ দখল করেছেন, চাঁদাবাজি করছেন। মানে তাদের বিনিয়োগের যে নিরাপত্তা নাম্বার 1, ব্যুরোক্রেটিক যে প্রবলেমগুলো আছে সেগুলো না দেওয়া। আর 3 নাম্বার হচ্ছে আমাদের বাংলাদেশের ফাইন্যান্সিয়াল সেক্টরের একটা ব্যবসা তো মানে এরকম না আপনি পকেটের টাকা নিয়ে একটা মানে অর্থায়ন সমস্যার কথা বলছেন অর্থায়ন আপনি, সমস্যা। লিমিটেশনস। হ্যাঁ, সেখানে আপনি ধরেন যে প্রবাসীদের জন্য আলাদা করে আমাদের তো প্রবাসী কল্যাণ ব্যাংক আছে এখানে, জি। সেখানে প্রবাসীদের জন্য ভেঞ্চার ক্যাপিটালের আয়োজন করতে পারেন আপনি। প্রবাসীদেরকে স্পেশাল যেমন ইবিজেড জোন আছেন, সেই ইবিজেড জোনে স্পেশাল কোঠা দিয়ে দিতে পারেন, অথবা প্রবাসীদের জন্য একটা ইবিজেড করে দিতে পারেন। সেক্ষেত্রে বিদেশের অভিজ্ঞতা কি বলে? আপনি যে ফাইন্যান্সিয়াল প্রবলেমের কথা বললেন, বিদেশে এটার ফ্যাসিলিটিসটা কেমন? বিদেশে তো সব জায়গাতেই আছেন, তারা তো আসলে আমাদের মতো এক্সপাট্রিয়েট হয়ে দেশে রিমিটেন্স তো তারা কালেকশন করছে না, তাদের রিমিটেন্স আসে ব্যবসার থেকে। তা আমাদের যে রিমিটেন্সটা আসতেছে প্রবাসীদের কাছ থেকে, আমরা বলতে চাচ্ছি যে সেই প্রবাসীরাই যখন দেশে ফিরে আসে, দুই টাইপের প্রবাসী আছে আমাদের। কিন্তু একটা প্রবাসী হচ্ছে যারা আপনার হচ্ছে প্রফেশনাল ব্যবসায়ী, আর একটা প্রবাসী আছেন যারা রিমিটেন্স যোদ্ধা বলেন আপনারা, যারা মিডল ইস্টে, মালয়েশিয়াতে যারা শ্রমিক হিসেবে যায়, ওরা কিন্তু রেগুলার রিমিটেন্স পাঠায় বাংলাদেশে। এরা কিন্তু একটা কন্ট্রাক্ট নিয়ে যায়, 8 বছর বা 10 বছর একটা কন্ট্রাক্ট নিয়ে যায়। ওরা 10 বছর পরে কিন্তু আবার দেশে ফিরে আসে। যখন সে দেশে ফিরে আসে তখন কিন্তু সে বেকার হয়ে যায়। ও কিন্তু একটা ইন্ডাস্ট্রিতে কাজ করতো, তার কিন্তু একটা এক্সপিরিয়েন্স একটা আছে, অভিজ্ঞতা আছে। সেই মানুষটা যখন দেশে ফিরে আসে তাকে ক্যাপিটালাইজ করতে পারেন, আইদার ওই ইন্ডাস্ট্রিকে তাতে অ্যাকোমোডেট করে তার অভিজ্ঞতাকে কাজে লাগাতে পারবেন, অথবা তাকে আপনি ইনভাইট করতে পারেন যে তুমি এসএমইর কোনো একটা ব্যবসা শুরু করো যেখানে তোমাকে আমরা ফাইন্যান্সিয়ালি হেল্প করব। কিন্তু এই ব্যবস্থাটা তো বাংলাদেশে এখন নাই, শুরু হয় না, নাই, এটা নাই, শুরু করা দরকার। এটা তো অবশ্যই করা উচিত। যে আপনার সঙ্গে আমার আরো আলোচনা হবে, তবে তার আগে নিচ্ছি একটি বিরতি। দর্শক, আপনারা দেখছেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক। আমাদের সঙ্গেই থাকুন, নিচ্ছি ছোট্ট একটি বিরতি। দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের সাপ্তাহিক আয়োজন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠানে। আজ আমরা আলোচনা করছি সম্প্রতি অনুষ্ঠিত হওয়া যে বিনিয়োগ সম্মেলন, সেই বিনিয়োগ সম্মেলন থেকে বাংলাদেশ কী পেল এবং বিদেশি বিনিয়োগকারী যারা আছেন বা বিনিয়োগকারী যারা আছেন প্রবাসী, তারা কিভাবে এই সম্মেলনকে দেখছে সেসব বিষয় নিয়ে আজ আমরা অতিথি হিসেবে পেয়েছি একজন প্রবাসী বাংলাদেশি বিনিয়োগকারী, যিনি মালয়েশিয়ায় IHM কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব বাদলুর রহমান খান, একজন প্রকৌশলী। তো আপনাকে আরেকবার স্বাগত জানাচ্ছি আমাদের এই আলোচনায়। জি, এই যে বিনিয়োগ সম্মেলন, সেখান থেকে আমরা আসলে নতুন আশা, আমাদের কোন কোন সেক্টরগুলো নতুন আশা জাগায় আপনাদের কাছে? মানে কোন কোন সেক্টরগুলোতে বিনিয়োগের ব্যাপক সম্ভাবনা আছে আপনাদের দৃষ্টিতে? বাংলাদেশে তো আপনি জানেন যে আমরা দুটো সেক্টর নিয়েই বেঁচে আছি, একটা হচ্ছে গার্মেন্ট ইন্ডাস্ট্রি, আর একটা হচ্ছে আমাদের এক্সপাট্রিয়েটরা যারা বিদেশ থেকে রেমিটেন্স পাঠাচ্ছে। তো যারা বাইরে যে আমরা যে বিদেশে শ্রমিক পাঠাচ্ছি, এটা কিন্তু সবাই আনস্কিল শ্রমিক। জি। তা আমরা যেটা করতে পারি, এই প্রায় ধরেন 30 থেকে 40 লক্ষ শ্রমিক বাইরে কাজ করেন, এটা যদি আমরা স্কিল করে পাঠাই তাদেরকে, তাহলে কিন্তু আমাদের যে রিমিটেন্সটা আসে এটা কিন্তু ডাবল বা ট্রিপল হয়ে যাবে। হ্যাঁ। তাহলে এই যে বিশাল শ্রম গোষ্ঠী, তাদেরকে স্কিল করার জন্য আমরা হিউম্যান ডেভেলপমেন্ট প্রোগ্রাম নিতে পারি। এটা কিন্তু হিউজ একটা ইন্ডাস্ট্রি, এটা হতে পারে। তারপরে গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলো তো বিশ্ব বাজারে আমরা যেহেতু এখন লিডিং পর্যায়ে আছি, সেখানে টিকে থাকার জন্য বিশ্বের যে চাহিদা বা আমাদের ক্লায়েন্টের যে চাহিদা, সেই চাহিদা মোতাবেক এগুলোকে আরও বেশি বিদেশির বিনিয়োগও আসতে পারে, বা আমাদের যারা দেশ থেকে যারা বিনিয়োগ করে তাদেরকেও সেই ফ্যাসিলিটিগুলো আমরা অ্যাভেলেবল করে দিতে পারি। এরপরে আমরা যেটাকে মনে করি যে বাংলাদেশে যেখানে 80% মানুষ গ্রামে থাকে এবং প্রত্যেকটা মানুষ হচ্ছে কৃষি নির্ভর। আপনি জানেন যে এখন সারা পৃথিবীতে ইকোসিস্টেম কাজ করছে এবং এগ্রো ইন্ডাস্ট্রিকে, মানে এই গ্রিন হাউস যেটাকে বলে, এগ্রো ইন্ডাস্ট্রিকে এখন আমাদের জমি স্বল্পতা আছে, অল্প জমি, আমরা জমি তো বাড়াতে পারছি না। এই অল্প জমিকেই কিভাবে কাজে লাগিয়ে আমরা আরও বেশি উৎপাদন করতে পারি, তার জন্য কিন্তু জাপান বা অন্যান্য দেশে যেভাবে করেছেন, চায়না, আমরা সেইভাবে গ্রিন হাউস বা এগ্রো ইন্ডাস্ট্রির দিকে ব্যাপক আমরা সম্ভাবনা। হ্যাঁ, তার থেকে বড় ইম্পর্টেন্ট হচ্ছে যে আমাদের দেশে কিন্তু অনেক স্টার্ট আপ কোম্পানি শুরু করেছেন। আপনি জানেন যে আমরা দেখলাম যে স্টার্লিংয়ের মতো কোম্পানি বাংলাদেশে আসছেন,
বা আরও যারা এগুলো করছেন তাদের ইন্টারেস্ট আছে বাংলাদেশের ব্যাপারে। যেমন সপাপ $110 মিলিয়ন সৌদি রাইট, পেয়েছে। অনেকেই কিন্তু কমিটমেন্ট দিয়েছেন। আমাদের বাংলাদেশের স্টুডেন্টরা যারা ইয়াং জেনারেশন যারা, তারা কিন্তু সবাই এই সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের সাথে খুবই পরিচিত। তারা নিজেরাও কিন্তু অনেক কাজ করতে চায়। এদেরকে যদি আপনি প্রপার গাইডেন্স দিয়ে এবং আপনি যদি ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে দিয়ে তাদেরকে সুযোগ করে দেন, বা বিদেশি কোনো বড় কোম্পানিগুলো, স্টার্ট আপ কোম্পানিগুলো যদি এখানে আসে, তাহলে সেখানে ইনভেস্টমেন্টের একটা হিউজ অপরচুনিটি আছে। তারপরে এডুকেশন অ্যান্ড হেলথ, যেটা আমাদের নিত্য প্রয়োজনীয়। এই আমাদের কত মানুষ বিদেশে চিকিৎসা করতে যায়, ইন্ডিয়াতে কত মানুষ যায়, মালয়েশিয়াতে যায়, সিঙ্গাপুরে যায়, থাইল্যান্ডে যায়। 4টা চুক্তি সমঝোতা স্মারকও স্বাক্ষর হয়েছে। স্বাক্ষর হয়েছেন। এটা একটা বড় স্বাস্থ্য ইন্ডাস্ট্রি যেখানে ইনভেস্টমেন্ট করা যেতে পারে। এডুকেশন, যেহেতু আমরা বলতেছি হিউম্যান ডেভেলপমেন্ট করতে হবে, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট করতে হবে, সেখানে এডুকেশনটাকে আপনাদের প্রচুর effort দেওয়া তার মানে এই সুযোগগুলো আমরা নিতে পারি। অবশ্যই অবশ্যই। শুধু দরকার প্রয়োজনীয় উদ্যোগ। এবং এগুলো করতে গেলে কিন্তু আপনার যে ইনফ্রাস্ট্রাকচার নিজেদের তৈরি করতে হবে, রোডস, কমিউনিকেশন, অটোমেটিক্যালি কিন্তু বিজনেস রানিং হচ্ছে সেখানে আর কি। যে এবার একটু অন্য প্রসঙ্গে যাই, সেটি হচ্ছে যে আপনি তো একজন ব্যবসায়ী এবং আপনার তো আরও বিজনেস আছে। বিশেষ করে আপনার ট্যুর অ্যান্ড ট্রাভেলস বিজনেস রয়েছে, আপনার রেমিটেন্সের বিজনেস ছিল। তো এখন আমি আপনার কাছে একটু জানতে চাই, এই যে বিশেষ করে ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের বিজনেসের ক্ষেত্রে তো একটা বড় বিষয় হচ্ছে যে এয়ারলাইন্সের যে বিজনেসটা। তো আমরা দেখি যে বাংলাদেশে অনেক বড় বড় কোম্পানিও কিন্তু এয়ারলাইন্স বিজনেসে এসেছিলেন, কিন্তু তারা শেষ পর্যন্ত আসলে টিকতে পারেননি কেন? কেন আসলে বড় বড় কোম্পানিগুলো এই বিজনেসে টিকতে পারে না? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন করেছেন, এটা অনেকেরই জানা নেই। এয়ারলাইন্স ইন্ডাস্ট্রিটা কিন্তু আপনার মানে রেভিনিউটা আসে হচ্ছে ওয়ান ওয়ে, আর রেভিনিউসটা বেরিয়ে যায় অনেক ওয়ে। মানে রেভিনিউ আসে, টিকিটটা বিক্রি করলেন রেভিনিউ আসলো, কার্গোটা পাঠালেন রেভিনিউ আসলো, কিন্তু এটা বেরিয়ে যায় হচ্ছে আপনার এয়ারক্রাফটের লিজিংয়ের জন্য। এয়ারক্রাফট কিনতে গিয়ে এটাকে মেইনটেনেন্স করতে হয়, হিউজ কস্ট। তারপরে আপনার এখানে যারা কেবিন ক্রু থাকে, যারা ককপিট ক্রু থাকে, তাদের গ্রাউন্ড হ্যান্ডলিং, তাদের ফুড, তাদের নানামুখী কমিউনিকেশন চার্জেস, এয়ারপোর্ট চার্জেস, এই সব কিছু মিলিয়ে যে দামে টিকিট বিক্রি হতো করোনার আগে, এবং তার যে কস্টিং, সেই কস্টিং কখনোই সাস্টেন করতে পারে না। ফলে আপনাকে একটা এক্সাম্পল দেই, সারা পৃথিবীতে সব বড় বড় এয়ারলাইন্সের মালিক কারা? রাষ্ট্র। কোনো বড় বড় ব্যবসায়ী, ধরেন জর্জ সরোজের মতো লোকেরা, ওয়ারেন বাফেটের মতো লোকেরা, এরা কেন এয়ারলাইন্স করে না? ট্রাম্প সাহেব একটা এয়ারলাইন্স করছিলেন, সেটা কিন্তু সে টিকতে পারে না। আমাদের বিজয় মালিতা, আমাদের ইন্ডিয়ার কিংফিশার, উনিও কিন্তু রাখতে পারেন। বাংলাদেশে তথাকথিত দরবেশ, উনিও কিন্তু একটা এয়ারলাইন্স, জিএমজি এয়ারলাইন্স উনি নিয়ে নিয়েছিলেন। আমি ওই এয়ারলাইন্সে গিয়েছিলাম কুয়ালালামপুরে, আমাদের অনেক টাকা লস হয়েছে, সেটা কিন্তু চালাতে পারে নাই। রিজনটা হচ্ছে একটাই, যে বাংলাদেশের ব্যবসায়ীদের তো টাকা চুরি করার একটা অভ্যাস, ফলে সে এটা চালাতে পারে নাই। বিদেশি ব্যবসায়ীরা টাকা ইনকাম করতে চায়, কিন্তু কস্টিংয়ের ইনকামের থেকে কস্টিং বেশি, যে কারণে তারা এটা পারে না। এর যে ভর্তুকি, এটা একজন বিজনেসম্যান দিতে পারবে না, কিন্তু রাষ্ট্র এটা দেয়। পৃথিবীর সব বড় বড় এয়ারলাইন্সের মালিক হচ্ছে রাষ্ট্র, এই জন্য রাষ্ট্র পরে বাংলাদেশ ব্যবসায়ীরা। এটা আমাদের একটা জোক আছে বিজনেস কমিউনিটিতে, কেউ যদি বিলিয়নার থেকে মিলিয়নার হতে চায় তাহলে একটা এয়ারলাইন্স করবে। আমি আরেকটি বিষয় বলি, যে আপনার তো আরেকটি বড় পরিচয় আছে, যে আপনি মালয়েশিয়ান যে বিএনপি সভাপতি, আপনি রাজনীতি করেন এবং ব্যবসায়ীও আপনি। তো এখন আপনার কাছে আমার একটা প্রশ্ন, যে এই যে ব্যবসায়ীরা রাজনীতিবিদ, এটা আসলে কতখানি যৌক্তিক? অনেকে তো বলেন যে এটা একটা সাংঘর্ষিক, কারণ ব্যবসায়ী যখন রাজনীতিবিদ হবে, যখন সে সংসদ সদস্য নির্বাচিত হবে, যখন সে আইন প্রণয়ন করবেন, সেটা তো তার কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। তো আপনি এটাকে কিভাবে দেখেন? আমি প্রশ্নের উত্তর আপনাকে দেব, ভেরি ইন্টারেস্টিং। আপনাকেই প্রশ্ন করি, আপনি কি ভাবেন, আপনার দৃষ্টিভঙ্গি কি? না, আমি আপনার কাছ থেকে একটু জানতে চাই। থ্যাংক ইউ। আমার একটা প্রশ্ন আমি সবাইকে করি, আপনাকে করছি আজকের এই মিডিয়ার মাধ্যমে। রাজনীতিবিদের পেশা কি? সে কি করে সারভাইভ করবে? তার বউ পোলাপান, তার সংসার, তাদেরকে কি খাওয়াবে, কি পড়াবে? তার রাজনীতিতে কোনো পেশা না। প্রত্যেকটা মানুষের কিন্তু একটা পেশা থাকতে হবে। একজন স্কুল মাস্টার, সে স্কুলে টিচিং করেন। একজন কৃষক, সে জমি চাষ করেন। একজন ব্যবসায়ী ব্যবসা করেন। রাজনীতিতে সেই মানুষগুলোর আসা উচিত যারা মানুষকে বিনা পরিশ্রমে মন থেকে তাদের সেবা দিবে। এই সেবার বিনিময়ে যদি সে টাকা পয়সা কিছু নেয়, সেটা হচ্ছে কারাপশন। তো রাজনীতিবিদ যদি কিছু না করেন,
রাজনীতিকে যদি সে পেশা হিসেবে নেয় তাহলেই সে করাপশনটা করবে, কারণ তার তো সার্ভাইভ করতে হবে। রাষ্ট্র তো তাকে টাকা দিচ্ছে না, রাজনৈতিক দলও তো তাকে টাকা দিচ্ছে না, তো সে তখন তার বাড়ির ভাড়া কে দিবে, তার গাড়ির তেলের খরচ কে দেবে, জনসেবায় বা ছেলে কি মেয়ে করে? জনসেবায়। সেই কারণে ব্যবসায়ীরা যদি সত্যিকার অর্থে দেশপ্রেমিক হয়, জনসেবার জন্য যদি সে রাজনীতি করেন, তাহলে তাদের অবশ্যই আসা উচিত, এই কারণে যে তার তো রাজনীতির থেকে টাকা তবে কামানোর সৎ দরকার ব্যবসায়ী নেই। হতে হবে, নইলে তো টাকা পয়সা চুরি করে নিয়ে সৎ যাবে। ব্যবসায়ী হতে হবে। আপনি এটাকে অ্যাড করে দেন, তাকে সৎ ব্যবসায়ী হতে হবে এবং মানবতার জন্যে, জনগণের জন্য তার ত্যাগ এটা থাকতে হবে। কারণ আমরা তো বাংলাদেশে এমন ব্যবসায়ী রাজনীতিবিদ দেখেছি যারা শুধু অর্থ পাচার করে নিয়ে গেছে। এটা তো একটাই, তারা তো যদি কোনো ব্যবসা, কোনো যদি ইনকাম সোর্স তার না থাকে, সে যখন সুযোগ তার কাছে আসে, সে যখন ক্ষমতা তার কাছে আছে, সে তখন লোভী হয়ে যায়। জি। আপনি দেখেন, একটা কথা আপনাকে আমি বলি, যে ব্যবসায়ীরা যদি সত্যিকার অর্থে সৎ পথে ব্যবসা মানে বা টাকা উপার্জন করে যদি সে জনসেবায় আসে, সে জনসেবা, যেমন একজন সংসদ সদস্যের কথা আপনি বললেন, একটা সংসদ সদস্যের কাজ কি? তার কাজ কিন্তু কাবিকা খাবিকা খাওয়ার জন্য না, তার কাজ কিন্তু রাস্তাঘাট করার জন্য, তার কাজ হচ্ছে রাষ্ট্র পরিচালনার জন্য আইন তৈরি করা সংসদে বসে। জি। এখন তাকে যদি আপনি সংসদের কাজ বাদ রেখে, আইন প্রণয়ন বাদ দিয়ে তাকে যদি আপনি রাস্তাঘাট বা ব্যবসা বাণিজ্য দেখভালের দায়িত্ব দেন, তো সেখানে গিয়ে সে যাদেরকে নিয়ে রাজনীতি করে সেই মানুষগুলোর সাথে গা ভাসিয়ে দিয়ে সে নানা রকম করাপশন সে করতেই পারে। তো সেই জায়গাতে আপনার সিলেকশন ও প্রসেস, যেটা আমাদের দলের, আপনি জানেন যে আমি মালয়েশিয়া বিএনপি সভাপতি, যেটা বললেন যে আমার দলের অ্যাক্টিং প্রেসিডেন্ট, উনি কিন্তু বারবার উল্লেখ করেছেন যে আমি ক্লিন ইমেজ জি। এবং ইয়াং ডায়নামিক যারা দেশের জন্য কাজ করবে, দলের জন্য কাজ করবেন এবং মানুষের জন্য কাজ করবেন, উনি তো বলেই দিয়েছেন যে জনগণের সাথে থাকো, জনগণের পাশে থাকো, জি। তাদের সেবা করবেন, তাদের নিয়ে উনি যদি ক্ষমতায় যান তাহলে সরকার প্রতিষ্ঠা করবেন। জি, আমরাও সেরকম ইতিবাচক রাজনীতি দেখতে চাই এবং ইতিবাচক ব্যবসায়ী দেখতে চাই, দেশপ্রেমিক ব্যবসায়ী দেখতে চাই। যে আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। জি, আপনাকে ধন্যবাদ এবং এটিএন বাংলার দর্শকদেরকে ATN অনেক নিউজ। ধন্যবাদ। এটিএন নিউজ। জি, আমাদের একই মালিকের দুটি প্রতিষ্ঠান, জি, এটিএন বাংলা এবং এটিএন নিউজ। জি, থ্যাংক ইউ। জি। দর্শক, এই ছিল আজকের পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন নিউজের সঙ্গে।